আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলুম। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করলুম। উনি একটা দমকা হাওয়া এসে কাপড় চোপড় সব উড়িয়ে কোথায় নিয়ে গেল। আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম। প্রমোদ চৌধুরী বাংলা ছোট গল্পের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছিলেন যে ছোট গল্প এমন একটা রচনা হবে যা কিনা ছোটও হবে, আবার সেটা গল্পও হওয়া চাই। ফার্স্ট ক্লাস ভূত কি আসলেই গল্প? সেই উত্তর খুঁজতে ফার্স্ট ক্লাস ভূত শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক্ক। তাহলে শুরু করা যাক। আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসে নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান, সবই এক ছাঁচে ঢালা। সব স্কুলই তেরে শিক্ষা দেয়, কিন্তু দুঃখের বিষয় কেউ শিক্ষিত হয় না, আর যদি কেউ হয় তা নিজ গুণে, শিক্ষা বা শিক্ষকের গুণে নয়। আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে। আমরা আসবার মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন। আচ্ছা, তিনি আপনাদের কেমন দাদা? সারদা দাদা কি হিসাবে আমাদের দাদা হতেন তা আমি জানিনি। তিনি আমাদের জ্ঞাতি নন, কুটুম্ব নন, গ্রাম সম্বন্ধের ভাইও নন। তার বাড়ি আমাদের গ্রামে নয়। দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেকালে উইয়ের দ্বীপের মতো দেদার জমিদার বাবু ছিলেন, আর তাদের সঙ্গে তার একটা কি না কি একটা সম্পর্ক ছিল। সে সম্পর্ক যে কি তাও কেউ জানত না, কিন্তু ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন, আর সব জায়গাতেই আদর যত্ন পেতেন। তিনি একে ব্রাহ্মণ, তার উপর কথাবার্তায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দূরসম্পর্কের শালা হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন। ও, তাহলে ব্যাপারখানা এই। টাকা তিনি কারো কাছে চাইতেন না। তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয়া ছিলেন, আবশ্যক হলে তার কাছ থেকেই টাকা পেতেন। সেই মহিলাটির নাম সুখদা। সুখদার নাকি ঢের টাকা ছিল, তার সন্তানাদি কিছু ছিল না, তাই সুখদার আপনার লোক বলে তার খ্যাতি ছিল। সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হলো, যদিও ইতপূর্বে তাকে কখনো দেখিনি, তার নামও শুনিনি। আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা করে বাঁচব। কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায়। আর স্কুলের সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতুম না, কারণ সেকেলে কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল, নেহায়েত জোলো। সারদা দাদা রোজ সন্ধ্যাবেলায় আমাদের দেদার গল্প বলতেন। জীবনে তিনি যা বলেছেন তারই গল্প। মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন, সারদা যা বলে তা 16 আনাই মিথ্যে। কিন্তু তাতে আমরা ভরকাইনি, কেননা মিথ্যে কথা আদালতে চলে না, কিন্তু গল্পে দিবারাত্র চলে। কিরকম গল্প বলতো? সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন, তবে সে কথা আমরা মার কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকলা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতেন, ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকলাকে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলেন, তাই পাছে মা সারদা দাদাকে বিদায় করে দেন, এই ভয়ে মার কাছে এ গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না। ঠিকই, তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই। রাস্তায় আলো, পথের ধারে শুধু বাড়ি, জঙ্গল নেই। ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের চেঁচামেচিকে। কলকাতায় আলো যতটা না থাক, হুল্লা দেদার আছে। অত হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি সচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম,
আপনি তো শুধু পাড়া গিয়ে ভূতের গল্প করেন। আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি? দেখব থেকে সাহেবরা তো আর এদেশে মরে না, না মরলে তারা ভূত হবে কি করে? দেখো, ট্রেনে এত বড় বড় কলিশন হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে, কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ? তবে এত গুরুস্থানে কারা পোতা আছে? সব ফিরিঙ্গি। তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছি নে, কিন্তু যারা মরে ভূত হয় তাদের দেখা আমরা পাইনি। কেন? এদেশে তারা গাছেও থাকে না, পায়ে হেঁটেও বেড়ায় না, তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায়, আর ফিরিঙ্গি ভূতরা সেকেন্ড ক্লাস গাড়িতে। তবে একবার একজনের দেখা পেয়েছিলাম, তার বলবার কথা নয়, আজও মনে হলে কান্না পায়। আমরা সেই সাহেব ভূতের গল্প শুনতে চাই। আচ্ছা আচ্ছা, বলছি শোনো, কিন্তু এ গল্প যেন আর কাউকে বলো না। কেন কেন? কি জানি, আবার যদি মানহানির মামলায় পড়ে যাই। মরা লোকেরও মানহানি করলে জরিমানা হয়, জেলও হয়। আবার জেল খাটতে আমার ইচ্ছে নেই। আচ্ছা, বলবো নে। আপনি বলুন। আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিল। হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে, তারই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম এই মনে করে যে পরে স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকবো। গাড়ি তো ছাড়লো, অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো, ঝাড়া 6.5 ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখ গুলির মতো, আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে। আর সে বিলেতি মদের। সে ঘরে ঢুকেই বললে, কালা আদমি, নিচে যাও। আমার তখন ভয়ে নাড়ি ছেড়ে গিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললুম, হুজুর, अभी किस तरह नीचू जाएगा, दूसरा स्टेशन में उतर जाएगी। वो नहीं हो सकता, तुम्हारा कपड़ा बहुत मैला और तुम्हारा देह में बहुत गंद। गसल खाना में जाके तुम्हारा कपड़ा उतार के गसल कर और हुई बैठ रहो। हम जला जाने से तुम गसल खाना से निकली हो। हम जो बोला अभी करो, जानता हम रेल का बड़ा साहेब है। আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলুম। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করলুম। উনি একটা দমকা হাওয়া এসে কাপড় চোপড় সব উড়িয়ে কোথায় নিয়ে গেল। আমি বিবস্ত্র হয়ে নিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম, আর সাহেব তার কামরায় হুটোপুটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি শুয়োর, গাধা, উল্লুক প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন। আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম। প্রায় ঘন্টা খানেক এইভাবে কেটে গেল। আমি ভিজে গায়ে হি হি করে কাঁপছি, সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই, আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন ও লাফাচ্ছেন। মাঝপথে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামল। ক্লিক করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খোলবার আওয়াজ। তারপর গাড়ি ফের চলতে লাগলো। পাশের ঘরে টু শব্দ নেই। তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করব। ও সর্বনাশ! বড় সাহেব স্নানের ঘরের দুয়ারের ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছে। আমি সেই অন্ধকূপের ভেতর আটক থাকলাম। আধ ঘন্টা পর গাড়ি বর্ধমানে এসে পৌঁছল, আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি বলে চিৎকার করতে লাগলাম। তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে
আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয়ে পালিয়ে গেল। শেষটায় স্টেশন মাস্টার বাবু এসে ভূত নেই হে, চোর হ্যাঁ চোর বলাতে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আধমরা করে প্ল্যাটফর্মের উপর টেনে নিয়ে গেল। শিগগিরই ওকে একটা কাপড় পরিয়ে দে। যদি কোনো মেম সাহেব হঠাৎ এসে উলঙ্গ মূর্তি দেখে মূর্ছা যান, তাহলে আমার চাকরি যাবে। একজন যাত্রী আমাকে একটি শাড়ি দিলে। সেই শাড়িখানি পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললুম। সব শুনে তিনি বললেন, রেলের বড় সাহেব এখন সিমলায়। তাছাড়া এই ট্রেনে কোনো সাহেব আসেও নি, কোথাও নেমেও যায়নি। এখন বুঝলুম যার হাতে আমি নাস্তানাবুদ হয়েছি সে সাহেব নয়, সাহেবের ভূত। তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন। সেখানেও প্রথম এক পত্তন মার হলো। তারপর দারোগাবাবুর জেরা। যা ঘটেছিল সব তাঁকেও বললুম। তিনি ভূতের কথায় বিশ্বাস করলেন, কেননা তিনিও একটি পেতনির হাতে পড়ে পেজায় নাজেহাল হয়েছিলেন। তারপর দিনই দারোগাবাবু আমাকে আদালতে হাজির করলেন। আমার অপরাধ নাকি গুরুতর, আর অবিলম্বে আমার বিচার হওয়া চাই। হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক, উপরন্তু উচ্চশিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন, কারণ তিনি ছিলেন ঘোর থিওজোফিস্ট। কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না। ভগবান ও ভূত এ দুয়ের অস্তিত্ব বেআইনি। অগত্যা তিনি আমাকে 1 মাসের মেয়াদে জেল দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। তারপর আমাকে সতর্ক করে দিলেন এই বলে যে, গাঁজা খাও তো খেও, কিন্তু গাঁজায় দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ো না। বিশেষত তৈলঙ্গ স্বামী সেজে ফার্স্ট ক্লাসে তো নয়। হুজুর, গাঁজা আমি খাইনি। গাঁজাখোর বলেই তো তোমাকে লঘুদণ্ড দিল, নইলে তোমাকে দায়রা সোপর্দ করত। এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে। এদের তুলনায় পাড়াগেও ভূতেরা ঢের বেশি সভ্য।